চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি পোস্তার আড়তদাররা। অব্যাহত দরপতনের ধারায় হতাশ মাদ্রাসার প্রতিনিধিরাও। ঈদের ছুটিতে ব্যাংক ও এটিএম বুথের নিরাপত্তা জোরদার, নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি কর্মী, তদারকি করছেন কর্মকর্তারা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনায় জ্বালানি তেলের বাজারে ফিরছে স্বস্তি, সামান্য কমেছে দর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঈদের পরের দিনেও পরিবর্তন হয়নি চামড়ার দামে। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। আকারে ছোট হলে দাম নেই বললেই চলে। মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দরপতন হয়েছে, যদিও এই অভিযোগ মানতে নারাজ আড়ত মালিকরা। এদিকে সরবরাহ কম থাকায় পোস্তায় লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগৃহীত হয়নি। অর্থ সংকটে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে। সকালে চামড়া নিয়ে পোস্তায় আসেন মোহাম্মদ হারুন। দুটি গরুর চামড়ার দাম ১৫০০ টাকা দাবি করলেও আড়তদার ৫০০ টাকা দিতে চান। দামে বনিবনা না হওয়ায় চামড়া নিয়ে ঘুরতে থাকেন তিনি। অবশেষে সেই চামড়া বিক্রি করেন মাত্র ৪০০ টাকায়। এক দোকানে গেছি ২০০ টাকা বলছে, আরেক দোকানে লোক নাই, আইসা পড়ছি এই দোকানে ২০০ টাকা বলছে, এরপরে এখন আবার ৩০০, পরে আবার ৪০০। ১৬০০ টাকা দিয়ে ৩টি চামড়া কিনে এক মৌসুমি ব্যবসায়ী পোস্তায় আসেন বিক্রি করতে, কিন্তু এখানে দাম পান মাত্র ৯০০ টাকা। শুধু মৌসুমি ব্যবসায়ী নয়, এবার চামড়ার দামে হতাশ মাদ্রাসার প্রতিনিধিরাও। ৫০০ টাকা করে দুইটা ১০০০ টাকা কিনছি, আর একটা কিনছি ৬০০ টাকা দিয়ে। আর এখন মার্কেটে দাম কইতে আছে তিনটায় ৯০০ টাকা। গভর্নমেন্ট এবার বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না। আগের মতো দাম পাওয়া যায় না, তো আগে যে আমি বেচছি বেচতে পারি না। ঈদের দিন মাঝারি আকারের একটি গরুর চামড়া বিক্রি হয়েছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। ঈদের পরদিনও অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যদিও আড়ত মালিকদের দাবি ন্যায্য দামেই চামড়া কিনেছেন তারা। লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কিনতে না পারার কথাও জানান অনেকে। একটা ১ লক্ষ টাকার গরু আর ২০,০০০ টাকার গরুর সাথে যদি চামড়া একই দাম বিক্রি করছেন তাহলে কি হবে? আসল তো সমস্যা হলো বেচবে কার কাছে? টেনারিয়ালারা তো কিনবে না, টাকা এদিক থেকে চামড়া কিনে নিয়ে যায় আর টাকা দেয় না ঠিক মতন। আমাদের টার্গেট ছিল আপনার ৩,০০০ ৪,০০০-এর মতো, কিন্তু আমরা আসলে ২,০০০ও করতে পারিনি। পোস্তায় এবছর ৮০,০০০ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও ঈদের দিন সংগ্রহ হয়েছে ৫০,০০০ পিস। বাকি দুদিনে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তবে এতটা দরপতনের সদুত্তর দিতে পারেননি তিনি। চেষ্টা করেছি সরকারের যে বেঁধে দেওয়া দামটা সেটাতেই বিক্রি কিনি করার জন্য, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, যার যার পলিসি টেকনিক অনুযায়ী বিজনেস করেছে। কোনো চামড়াকে তার প্রয়োজন বাড়িয়ে নিয়েছে, কোনো চামড়া প্রয়োজন নেই ওটাকে কমিয়ে নিয়েছে। চামড়া বেসিক্যালি বিক্রি হয় কিন্তু স্কোয়ার ফিটে, আমরা কিন্তু স্কোয়ার ফিট মেজারমেন্ট করে নেওয়া হয়। তো মৌসুমি ব্যবসায়ী তারা তো আসলে এটার উপরে এক্সপার্ট না। নগদ অর্থের সংকট এবং ট্যানারি থেকে পাওনা টাকা আদায় করতে না পারায় অনেকেই চামড়া ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। কোটি কোটি টাকা মানুষের আটকিয়ে রেখেছে, কেউ ৫ কোটি, কেউ ৩ কোটি, কেউ ২ কোটি, কেউ ৫০ লাখ ৮০ লাখ করে। হোল দ্য ইয়ারে বিজনেসের পরে ১ কোটি টাকা আমি পাবো ট্যানারিদের কাছে, ৫%, দ্যাটস মিন কত হলো? ৫ লাখ টাকা। এটা কি শোভা পায়? এটা কি মানায়? এটা দিয়ে কি ব্যবসা করা সম্ভব? পোস্তার আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা এসব চামড়া সপ্তাহখানেকের মধ্যে চলে যাবে হিমায়তপুরের ট্যানারি শিল্পনগরীতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাভার চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন ট্যানারি মালিকরা। ঈদের দিন দুপুরের পর থেকে রাজধানী ঢাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া আসতে থাকে। সবশেষ তথ্য অনুযায়ী আজ সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন ট্যানারিতে প্রায় ৪,৬৪,৪০৯টি চামড়া এসেছে, যার মধ্যে গরু মহিষের চামড়া ৪,৪৮,৩১৯টি আর ছাগল ভেড়ার চামড়া ১৬,০৯০ পিস। ট্যানারি মালিকেরা জানান, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সংগ্রহ করা চামড়া সরাসরি শিল্পনগরীতে নিয়ে আসেন। কাঁচা চামড়াগুলো দ্রুত লবণ দিয়ে প্রক্রিয়াজাত ও সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, চামড়া সংগ্রহের কার্যক্রম সম্পর্কে জানাবেন সহকর্মী রিমন রহমান। তিনি আছেন আমিনবাজার আড়তে। রিমন, আমরা তো সকাল থেকে দেখতে পাচ্ছি পোস্তার আড়তদাররা সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। আমিনবাজারে কি অবস্থা?
রুহি, আমিনবাজারও একই অবস্থা। এখানে যে একটি বড় যে আড়তদাররা এখানে অংশগ্রহণ করে এই ঈদকে কেন্দ্র করে চামড়া সংগ্রহের জন্য, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে 4,500 থেকে 5,000-এর মতো চামড়া তারা সংগ্রহ করেছেন। যদিও প্রতি বছরই এই চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয় বেশি। এবছরে যা করা হয়েছিল সেই লক্ষ্য অর্জিত হয়নি। কারণ হিসেবে তারা বলেছেন যে বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির যে পশুর চামড়া সেটি আসছে কম এবং বিভিন্ন জায়গায় সেটি চলে যাচ্ছে। আজকেও কিছু কোরবানি হয়েছে, সেই কোরবানির চামড়াগুলো এখানে এসেছে এবং গতকালের কিছু চামড়া ছিল, সারা রাত ভরে তারা এখানে চামড়া সংরক্ষণ করেছেন, লবণ দিয়েছেন। আজকে যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলো তো তারা লবণ দিয়ে প্রক্রিয়াকরণ করছে। এখানে যারা ব্যাপারী রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে আসলে চামড়া বেশি দাম দিয়ে কিনলে পরে এই চামড়া ট্যানারিগুলোতে বিক্রি করতে তাদের সমস্যা হয়, কারণ যে দাম সে দাম তারা পান না। এখানে যারা চামড়া নিয়ে এসেছেন তারা বলছেন যে চামড়া বিভিন্ন জায়গায় তারা ঘুরেও চামড়ার যে নির্ধারিত দাম সরকার থেকে বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দাম তারা পাচ্ছেন না। 200 থেকে 300 বা 400 টাকা সর্বোচ্চ চামড়ার দাম বিক্রি হচ্ছে। আজকে 300 টাকার বেশি এখানে কোনো চামড়া বেচা কেনা হচ্ছে না, সেই চামড়া নেওয়া হচ্ছে। গতকাল 400 টাকা পর্যন্ত হয়তো এখান থেকে তারা চামড়া কিনেছেন, কিন্তু সরকারের যে নির্ধারিত দাম সেই দামের থেকে যা অনেক কম। এখানে যারা আড়তদার রয়েছেন তারা বলেছেন যে আসলে বেশি দামে চামড়া নিলে সেই চামড়া পরে সংরক্ষণ করে ট্যানারি মালিকদের কাছে দিলে সেই চামড়ার যে ব্যয় প্রক্রিয়াকরণ করে যে ব্যয়, সেই ব্যয় তারা উঠাতে পারেন না, যার ফলে সংকট বিভিন্নমুখী। এখানে চামড়ার বিক্রি এবং চামড়া সংরক্ষণ এবং কয়েকটা ধাপ হয়ে যে চামড়ার ট্যানারি মালিকদের কাছে যায় সেই পর্যন্ত একটি সঠিক নীতিমালা এবং সঠিক তদারকি দরকার সরকারের। তা না হলে প্রতি বছর কোরবানি ঈদকে কেন্দ্র করে যে ধরনের অরাজকতা নৈরাজ্য তৈরি হয় সেটি কিন্তু আসলে দূর করা সম্ভব না। বাংলাদেশের যে দ্বিতীয় রপ্তানি যে খাতটি সেটি কিন্তু আসলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। রুহি। রিমন, আপনাকে ধন্যবাদ। এখন যাচ্ছে খুলনায়, সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ঢাকায় চামড়ার দর নিয়ে তো মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা বেশ হতাশ। খুলনার পরিস্থিতি কি? রুহি, আপনাকে বলি, দিন দিন খুলনাতে চামড়া শিল্পের এই কেনাবেচার ক্ষেত্রটা সংকুচিত হয়ে আসছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি অস্থায়ী জায়গা, যেখানে চামড়া প্রক্রিয়াজাতন করা হচ্ছে, বিশেষ করে লবণ দিয়ে। এটি খুলনা শহরের অদূরে 0 পয়েন্ট সংলগ্ন বাইপাস রোডে। শুধুমাত্র এই সময়ের জন্যই এই ব্যবস্থাপনা করা হয়। কোনো রকম চামড়াগুলোকে শহর থেকে বা শহরের বাইরে থেকে কিনে এখানে এনে এক জায়গায় এটি প্রক্রিয়াজাতন করা হয়। পরবর্তীতে এখান থেকে নাটোর কিংবা ঢাকা সহ যে সমস্ত জায়গায় আড়তদার রয়েছে, ট্যানারি রয়েছে, সেখানে এইগুলো সরবরাহ করা হয়। খুলনাতে কোনো ট্যানারি কিংবা আড়তদার এই ধরনের ব্যাপারটি নয়। এরা যারা চামড়া কেনে তারা মৌসুমি ব্যবসায়ী, অথবা আগে কোনো এক সময় তারা এই পেশার সাথে, এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল। তারা সেই পূর্বপুরুষের ব্যবসাটাকে শুধু নামমাত্র ধরে রেখেছে। এবং এবছর খুলনাতে চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ 200 টাকা প্রতিটি গরুর পিচ চামড়া, যেটি 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত সবচেয়ে ভালো এবং বড় মানের চামড়াটি। সে কারণে যারা চামড়া বিক্রি করেছে, কিনে এনে বিক্রি করেছে, কোনো জায়গায় আবার এতিমখানা অথবা মাদ্রাসার শিক্ষার্থীরা, শিক্ষকরা যে সমস্ত চামড়া সংগ্রহ করে বাসাবাড়ি থেকে, তারা তাদের ব্যয় সংকুলনের জন্য এটা করে থাকে। সেই জায়গায় তারা ধাক্কা খেয়েছে এবং গত কয়েক বছর ধরে এই ধাক্কার তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। সে কারণে যারা চামড়া বিক্রি করে তারা বলেছে যদি এটা সরকার কঠোরভাবে পদক্ষেপ না নেয় তাহলে চামড়া বিক্রি কিনি খুলনাতে একদিন বন্ধ হয়ে যাবে। এবং যারা চামড়া কেনে তারাও আমাদেরকে বলেছে যে তাদের ব্যাংক ঋণ সুবিধা না থাকা, ট্যানারি বা আড়তদারদের কাছে কোটি কোটি টাকা পাওনা থাকা, এছাড়া লবণের দাম বৃদ্ধি, কেমিক্যালের দাম বৃদ্ধি, যাতায়াতের বৃদ্ধি, সব মিলায়ে এই বিষয়গুলো যদি পর্যালোচনা করা না হয় তাহলে দেশের দ্বিতীয় রপ্তানিযোগ্য এই খাতটি আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে বলে এই ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে তারা আমাদেরকে জানিয়েছে। রুহি। প্রবীর, আপনাকে ধন্যবাদ। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোয় বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী সুগন্ধা সহ বিভিন্ন পয়েন্টে সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। হোটেল মোটেলের মালিকরা বলছেন
পর্যটকদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়, বুকিং 60% মতো। নাগরিক জীবনে ক্লান্তি দূর করতে পরিবার পরিজন বন্ধু-বান্ধব নিয়ে অনেকে ছুটেছেন 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ির আলুটিলা জেলা পরিষদ পার্ক, বান্দরবনের মেঘলা নীলাচল, রাঙামাটির কাপ্তাই লেক, সাজেকে পর্যটকদের পদচারণা বেড়েছে। সিলেট, কুয়াকাটা সহ বিভিন্ন স্পটেও ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। এছাড়া ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে ঘুরছেন অনেকে। আমি কক্সবাজার থেকে বান্দরবন পাহাড় দেখতে আসছি। ঈদের ছুটিতে এখানে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে আসছি। ফ্যামিলি ট্যুর আসছে এখানে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরও অনেক পরিবেশ ভালো লাগছে এখানে। ঈদ উপলক্ষে আমাদের ছুটিতে আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। ঈদের ছুটির শুরুতে এটিএম বুথের টাকা তুলতে ভোগান্তিতে পড়েছিলেন অনেকেই, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করা যাচ্ছে। গ্রাহকরা জানায় ঈদের দিন থেকে এটিএম এবং সিডিএম বুথে টাকা তোলা এবং জমা রাখা যাচ্ছে। দীর্ঘ ছুটির মধ্যে টাকা তোলার জন্য এখন সবচেয়ে বড় ভরসার জায়গা এটিএম বুথ। বাংলাদেশ ব্যাংক গত 21 মে এক নির্দেশনার মাধ্যমে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিং সার্ভিস, ইন্টারন্যাশনাল ব্যাংকিং ও পেমেন্ট গেটওয়েতে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছিল। ব্যাংকাররা বলছেন সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের পরে টাকা ওঠানো নিয়ে কোনো সমস্যা নাই, অ্যাজ ইউজুয়াল আগের মতোই এটা যেভাবে ওঠানো হতো সেভাবে ওঠানো হচ্ছে। যাই দিচ্ছি তাই আসতেছে, সো কোনো প্রবলেম ফেস করছি না। সে আমি যদি 20,000 দিই, 20,000 আসতেছে, 10,000 এনাফ। ঈদের ছুটিতে বাণিজ্যিক ব্যাংকের শাখা এবং এটিএম বুথে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা কর্মী। তদারকিতে ব্যাংকের নিজস্ব কর্মীরাও রয়েছে। ব্যাংকের শাখা এবং এটিএম বুথে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছে প্রধান কার্যালয়। সাইবার নিরাপত্তা নিশ্চিতে পালাক্রমে দায়িত্ব পালন করছেন আইটি বিভাগের কর্মকর্তারা। সরকারি বেসরকারি মিলে দেশে বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রায় 11,500, যার অর্ধেকের বেশি অবস্থিত জেলা উপজেলা শহরে। এর বাইরে উপশাখা আছে আরও প্রায় 5,000। ঈদের ছুটিতে বন্ধ এসব শাখার কার্যক্রম জনশূন্য হয়ে পড়ায় অনেক ক্ষেত্রে তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। তাই বন্ধের সময় শাখার পাশাপাশি এটিএম বুথের নিরাপত্তা জোরদারের নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংকের। একই সাথে এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিতের কথাও বলেছে নিয়ন্ত্রক সংস্থা। কনসার্ন ব্যাংকগুলিকে বলে দিয়েছি যে যাদের এটিএম বুথ আছে সেই এটিএম বুথগুলো যাতে সার্বক্ষণিকভাবে খোলা থাকে, প্রতিটি মেশিন যাতে সচল থাকে, মেশিনে যাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে এবং নিরাপত্তা যাতে নির্বিঘ্ন নিরাপত্তা বা নিশ্চিন্ত নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে শাখার নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়। ঝুঁকিপূর্ণ শাখার নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সার্বিক নিরাপত্তার বিষয়টি তদারকি করা হচ্ছে প্রধান কার্যালয় থেকে। প্রধান কার্যালয় বা বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই আমরা ব্যবস্থা নিয়েছি। ছুটিকালীন সময়ে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও পিরিয়ডিক্যালি এটা মনিটর করবেন যে আমাদের নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটা কার্যকর আছে কিনা সেটা তার তদারকি করবেন এবং কোথায় কোনো বিচ্যুতি থাকলে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। যেসব শাখা এবং উপশাখা রয়েছে সেগুলোকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছি। ব্রাঞ্চের সার্বিক নিরাপত্তার জন্য ছুটিকালীন সময়ে আমাদের যে শাখার যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা মাঝে মাঝে ব্রাঞ্চ ভিজিট করবেন। ইতিমধ্যে আমরা ব্রাঞ্চগুলোকে নির্দেশ দিয়েছি শাখার সিসিটিভি এবং অন্যান্য নিরাপত্তা যেসব সরঞ্জাম আছে সেগুলো যেন অ্যাক্টিভ থাকে, সেগুলোর ব্যাপারে আমরা সর্বদা সজাগ রয়েছি। ঈদের ছুটিতে সাইবার ঝুঁকি মোকাবেলায় সতর্ক আছে প্রধান কার্যালয়ের আইটি বিভাগ। এছাড়াও প্রতিটি শাখার নিকটবর্তী থানা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ব্যাংকের কর্মকর্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, হেমায়তপুরের ট্যানারি শিল্পনগরী পরিদর্শন করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংশোধন লাগবে সেটার একটা রিপোর্ট আমরা পাবো। আর যে সমস্ত ব্যবসায়ীবৃন্দ আছেন, ট্যানারি আছেন, যারা পূর্ণ সক্ষমতায় চলতে পারছেন না অথবা ব্যবসাটা আবার এখানে এসে শুরু করতে পারেন নাই, তাদের কিভাবে আবার পুনরায় তাদের দিয়ে শুরু করানো যায়, নতুন বিনিয়োগকারী কিভাবে আকৃষ্ট করানো যায়, এবং আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। তো এই সেক্টরটা নিয়ে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, একটু আপনাদের ধৈর্য ধরার এবং সহযোগিতার জন্য আমার আবেদন থাকবে। আমরা বিশ্বাস করি
বাংলাদেশে চামড়া খাতকে যদি আমরা পূর্ণ মাত্রায় বিকশিত করতে পারি, তাহলে সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয় তাতে এই সেক্টরটি পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। এটার জন্য শুরুটা করতে হবে একটু পিছন থেকে। যে উপায়ে আমাদের জবাই হয় এবং যে উপায়ে স্কিনিং হয় সেইটাও যদি আমরা মেকানাইজ করে ফেলতে পারি, তাহলে আমাদের চামড়া আহরণের এবং কোয়ালিটি চামড়া আহরণের সক্ষমতাটা বিপুলভাবে বাড়বে। তো এই সমস্ত জিনিসগুলি নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটাই যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে তা না, কোনোটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়, কোনোটা বাংলাদেশ ব্যাংকের বিষয়, কোনোটা পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয়। এই পুরো জিনিসকে সমন্বয় করে ইনশাল্লাহ এই সরকার, এই বিএনপির সরকার এই চামড়া খাতকে একটা পূর্ণ সক্ষমতায় একটা বিপুল রপ্তানি খাতের বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসাবে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। কয়েকটি প্রশ্ন ছিল। আপনারা প্রতি বছর লবণযুক্ত চামড়ার একটি মূল্য নির্ধারণ করে দেন, যেটি ঢাকার বাইরে থেকে আসে। সাধারণত ঢাকার প্রথম দিন থেকে যে চামড়াগুলো আসে সেগুলো কিন্তু লবণযুক্ত না। সেক্ষেত্রে এই চামড়াগুলোর আমরা দেখেছি মূল্য নির্ধারণ না করে দেওয়ায় একটা শ্রেণী কিন্তু এর সুবিধা বা সুযোগ নেওয়ার চেষ্টা করে। গতকাল আমরা অসংখ্য বিশৃঙ্খলা দেখেছি আড়ত পর্যায়ে, এবং আড়তে আমরা দেখেছি যে যখনই কেউ চামড়া নিয়ে আসছে তাদের চামড়াগুলো নামানোর পরে তারা চামড়া উঠাতে পারে না, তাদেরকে যে রেট তারা প্রস্তাব করে তাদেরকে দিতে বাধ্য হচ্ছে। এটি একটি প্রশ্ন, এই বিষয়ে আপনাদের ইয়েটা কি? প্রথম কথা হলো, একটা জিনিস আপনারা যেভাবে, আমার গণমাধ্যমের ভাই বোনরা, আপনারা যেভাবে সংবাদটা পরিবেশন করবেন বা যেভাবে তথ্য দিবেন সেটার উপরে কিন্তু মানে বড় মাত্রায় আমাদের গণসচেতনতা, জনসচেতনতা সেভাবেই তৈরি হবে। চামড়া একটা পচনশীল জিনিস। আপনি যদি আজকে যেরকম গরম। দর্শক, হেমায়তপুরের ট্যানারি শিল্পনগরী পরিদর্শনকালে বক্তব্য রাখছিলেন শিল্পমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনায় জ্বালানি তেলের বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। সামান্য কমেছে তেলের দর। শুক্রবার ব্র্যান্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 35 সেন্ট বা 0.37% কমে নেমে এসেছে 93.36 ডলারে। অন্যদিকে WTI তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে 63 সেন্ট বা 0.71%, দাঁড়িয়েছে 88.27 ডলারে। আগামী অগস্ট মাসের জন্য সরবরাহকৃত ব্র্যান্ট ক্রুডের দামও ব্যারেল প্রতি 46 সেন্ট বা 0.5% হ্রাস পেয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।